মোবাইল কোর্ট বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে খুব পরিচিত একটি নাম। ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে যেমন ভালো কিছু দিক রয়েছে, তেমনিভাবে এই মোবাইল কোর্ট নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কীভাবে চলবে, কারা পরিচালনা করবে, কি হবে সাজা, এই সকল বিষয় নিয়েই প্রণয়ন করা হয়েছে মোবাইল কোর্ট আইন 2009। কি আছে এই আইনে? এই আইন দ্বারা কি সম্ভব গ্রহণযোগ্যভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা? এই সকল বিষয় নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, ট্রেজারার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, এবং সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। মোবাইল কোর্ট এটি একটি বহুল প্রচলিত একটি আইন, বাংলাদেশের 2009 সালে যেটা প্রণয়ন করা হয়েছে, 17টি ধারা নিয়ে এই আইনটি। এই মোবাইল কোর্ট শুরুতেই যদি যায়, আমি অ্যাডভোকেট রেজাউল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে এই মোবাইল কোর্ট নিয়ে অনেক ভালো ভালো কিছু কথাবার্তা রয়েছে, ভালো কিছু দিক আছে। এই যে ভালো ভালো দিক আছে মোবাইল কোর্টের, এই ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনার ভালো ভালো দিক কি রয়েছে? আসলে মোবাইল কোর্ট এটা 2009 সালে এই মোবাইল কোর্ট এই আইনটা প্রণীত হয়। তো মোবাইল কোর্টে মূলত এটা ছোটোখাটো যে অপরাধগুলো আছে, মূলত যেগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ, মূলত এই দুইটা বিষয়কে সামনে রেখে এই আইনটা করা হয়। ভালো দিকগুলো যদি আমরা ধরি, যেমন এই আইনের কিন্তু তফসিলটা অনেক বড়। এখানে পরিবেশ রক্ষা থেকে শুরু করে বনায়ন, পরিবেশের প্রতি ক্ষতি, বিদ্যুৎ আইন থেকে শুরু করে এবং আরও অনেকগুলা বিষয় এখানে জড়িত, যেগুলা তাৎক্ষণিকভাবে ওই অপরাধগুলো প্রতিরোধ করা এবং সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং যাতে মিসক্রিয়েন্টরা খারাপ কিছু করতে না পারে, এই জন্যই মূলত এটা একটা অপরাধ, ছোটোখাটো অপরাধ। এবং এটা আমরা জানি যে এটার যে কনভিকশন, এটাও খুব ছোট। এটার আড্ডারাই এটা সীমাবদ্ধতাও আছে যে এটা 2 বছরের অধিক সাজা দিতে পারবে না। আপনারা জানেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে মূলত এই মোবাইল কোর্টটা পরিচালনা করে থাকে। তো এটা ভালো দিক যদি আমরা বলি, এটা মূলত যে সমাজের যে এইসব অপরাধগুলা, ছোটোখাটো যে অপরাধগুলো হয়ে থাকে, ওগুলাকে যদি আমরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করার জন্য এবং অপরাধীকে সাথে সাথে প্রতিরোধ করে একটা শাস্তির আওতায় আনার জন্য মূলত আসলে এই আইন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন ব্যারিস্টার রেদওয়ান ভাইয়ের কাছে যাচ্ছি। উনি যেমন কিছু ভালো দিক বললেন, তেমনিভাবে আসলে মোবাইল কোর্ট নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও আছে। অনেকে অনেক নেগেটিভ কমেন্টও করে থাকে মোবাইল কোর্ট নিয়ে। এটা নিয়ে সেপারেশন অফ পাওয়ার, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়ে থাকে। যদি মোবাইল কোর্ট থাকে, এক্সিকিউটিভদের হাতে যদি থাকে, নির্বাহী বিভাগের হাতে যদি থাকে, তাহলে তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নিয়েও একটা প্রশ্ন চলে আসে। তো এই ব্যাপারে মোবাইল কোর্টের নেগেটিভিটি কি আছে এবং এটা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের সাথে সাংঘর্ষিক কিনা, আপনার মতে কি মনে হয়? আজকের আলোচনার বিষয়টি একটি খুবই সময়োপযোগী বিষয়, কারণ আমরা দেখছি যত্রতত্রভাবেই মোবাইল কোর্ট আইনের প্রয়োগ করা হচ্ছে এবং অনেক অপরাধকেই এটার মাধ্যমে অ্যাড্রেস করা হচ্ছে। আপনি আমার প্রথম যে আলোচক তিনি কিছু কথা বলেছেন তার ভালো দিকের বিষয়, তার আগে আমি বলার আগে আমি একটু প্রেক্ষাপটটা বলে নিই। যেমন আপনি দেখেছেন কিছুদিন আগে বেরি রোডে একটি ভবনে আগুন লেগে রেস্টুরেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে প্রায় 30 জনের মতো মারা গিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই শহরটাতে যেহেতু ঘনবসতি, এখানে বিল্ডিংগুলো যে তৈরি করা হচ্ছে, এখানে নিয়মকানুনগুলো মেনে এবং উপর্যুপরি নিরাপদ ব্যবস্থা রেখে বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করা হচ্ছে না, যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে খুব হরহামেশাই এরকম দুর্ঘটনা লেগেই আছে। এখন এরকম দুর্ঘটনাকে ঠেকানোর জন্য আমাকে যদি অন্য কোনো আইনের আশ্রয় নিতে হয়, সেটা দেখা যাচ্ছে সময় সাপেক্ষ। কিন্তু যদি এই মোবাইল কোর্টটি দিয়ে, মোবাইল কোর্ট আইনের মাধ্যমে যদি প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাচ্ছে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে, ইনস্ট্যান্ট শাস্তি প্রয়োগ করা যাচ্ছে, ইনস্ট্যান্ট একটা বিল্ডিংকে তালাবদ্ধ করে ফেলা যাচ্ছে, ওটাকে সিল করে দেওয়া যাচ্ছে এবং জরিমানা করা যাচ্ছে। কারণ আমাদের এই সমাজে সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে গিয়ে যে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল তখনই হন যখন এটির প্রয়োগটা খুবই সঠিকভাবে এবং ন্যায্যতার ভিত্তিতে হয়ে থাকে। নাহলে আমরা কেউই আইনটি সহজে মানতে চাই না। আগুন লাগার পরে আমাদের টনক নড়ল, তখন দেখা গেল ধানমন্ডি, গুলশান, বনানী, খিলগাঁও এবং মিরপুর বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট যে সমস্ত বিল্ডিং আছে সেখানে অভিযান পরিচালিত হলো, অথচ এইসব অভিযান তো পরিচালনা হওয়ার কথা ছিল এই দুর্ঘটনা ঘটার অনেক আগেই। আচ্ছা, এখন আপনি আসতে পারেন যে এই মোবাইল কোর্ট আইনের এই প্রয়োগের ব্যাপারে আমরা তো সব কিছুর প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি পক্ষ থাকে, একজন ভিকটিম থাকেন, একজন অভিযুক্ত ব্যক্তি থাকেন, এবং
বিচারক দুই পক্ষকে শুনে একটি রায় প্রদান করে থাকেন। এখন এই বিচারটা তো হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, আইনটাকে দেখে উনি ওই আইনটাকে প্রয়োগ করবেন এবং এমনভাবেই প্রয়োগ করবেন যেখানে ভিকটিমও ন্যায় বিচার পান এবং অভিযোগকারীর প্রতিও যাতে অন্যায় না হয়। এখন মোবাইল কোর্ট আইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আইনটা পরিচালিতই হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দ্বারা। যখনই আমরা এই আইনটি প্রয়োগ করছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, তার মানে আইন প্রয়োগ করার মানে আইনটা তো ব্যবহার করার কথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে না, আইনের বিচার প্রয়োগ করবেন কে? জুডিশিয়ারি। তাহলে সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়ারির মাধ্যমেই আইনটা প্রয়োগ করা উচিত ছিল। যখনই আমি এক্সিকিউটিভের হাতে প্রয়োগ করার ক্ষমতাটা দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে কি একই সাথে উনিই বিচার করছেন, একই সাথে উনিই তদন্ত করছেন, একই সাথে উনি শাস্তিও প্রদান করে দিচ্ছেন। তাহলে আমাদের যে সেপারেশন অফ পাওয়ারের যে প্রিন্সিপালটা, যেটা বেসিক স্ট্রাকচার অফ পাওয়ার, সেটাকে টোটালি অ্যাটাক করার মতো পরিবেশ তৈরি হলো। আরেকটা জিনিস দেখেন, আমরা সবসময় বলি যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যেটি 2007 সালের পরে বাংলাদেশে, যদিও মাজদার হোসেন নামক যে মামলাটি সেটি অনেক আগেই রায়ের মাধ্যমে বলা হয়েছিল, যেটি আমাদের সংবিধানেও আছে, কিন্তু প্রায়োগিকভাবে সেটি শুরু হলো কিন্তু এই 2007 সালের পর থেকে। তাহলে এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যে বিচার বিভাগ যে স্বাধীনভাবে কাজ করতে পারবে তার নমুনা যদি হয় মোবাইল কোর্ট আইন, তাহলে তো মানে মানুষ যারা বিচার এই মোবাইল কোর্ট আইনের মাধ্যমে যারা ভুক্তভোগী হচ্ছেন তারা তো ন্যায় বিচার আশা করতে পারবেন না। এখন আপনি তাহলে এই সাংঘর্ষিক এই ব্যাপারগুলো কিন্তু হাইকোর্টেও চ্যালেঞ্জড হয়েছে। 2011-12 সালে দুটি রিট পিটিশন এই মর্মে দায়ের করা হয়েছিল যে এই মোবাইল কোর্ট আইনের এই যে এই বিষয়গুলো যেগুলো আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলোকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল দেওয়া হয়েছিল এবং সেই রুলটি নিষ্পত্তি হতে সময় লেগেছে কিন্তু 5 বছর, এবং সেখানে একটি দীর্ঘ সময় শুনানির মাধ্যমে সেখানে কিছু ধারাকে কিন্তু অবৈধ ঘোষণা করা হলো। পরবর্তীতে সরকার পক্ষ আপিল করেছেন, যা আপিল বিভাগে এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। কিন্তু আমার এক্ষেত্রে বক্তব্য হচ্ছে গিয়ে আমাদের দেশে এমন কোনো আইনই থাকা উচিত না যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সংঘর্ষ করে। আপনাকে ধন্যবাদ। রেজাউল করিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, মোবাইল কোর্ট পরিচালনা পদ্ধতি অ্যাজ পার ল, এই পদ্ধতিটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন আর কি দর্শকদের জন্য। ধন্যবাদ। মূলত এটা পরিচালনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এটা যারা ডিসি যেটা আমরা বলি এডিসি বা যেটা ইউএনও বলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর অন্যান্য যারা ম্যাজিস্ট্রেট আছে, মূলত ওইটার পরিচালনাটা ওনারাই করেন। এবং ওইখানে দেখা যাচ্ছে যে একটা অপরাধ বা কোনো একটা ঘটনাস্থলে ওনারা গেলেন, ঘটনাস্থলে গিয়েই দেখা যাচ্ছে যে যদি দোষ স্বীকার করে কোনো অভিযুক্ত, তাহলে দেখা যাচ্ছে ওনাকে সাথে সাথে শাস্তি দিয়ে দিচ্ছে। এবং যদি উনি আবার দোষ স্বীকার না করে, সেক্ষেত্রে কিন্তু আবার ওনারা এভাবে শাস্তিটা এভাবে প্রয়োগ করতে পারে না। তবে ওনারা আবার দেখা যাচ্ছে যে এই অপরাধটা দেখা যাচ্ছে যে ওনার যে মোবাইল কোর্টের যেটা আমি বললাম সর্বোচ্চ 2 বছর সাজা দিতে পারে। দেখা যাচ্ছে অপরাধটা এত গুরুতর, সেক্ষেত্রে ওনার এই সাজা দেওয়া যদি ন্যায়সঙ্গত না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি যথাযথ আইনে থানায় এটা রেফার করে, যে থানায় রেফার করলে দেখা যাচ্ছে পরবর্তীতে এটা আমাদের নিয়মিত মামলা হচ্ছে। এটা যদি সেশন জাজ ট্রায়াল হয়, সেশন জাজ যাবে, বা অন্য কোনো যদি আইনে হয় এটা অন্য কোনো আইনে যায়, ওইভাবেই কিন্তু বিচারটা হয়। সেক্ষেত্রে অর্থদণ্ডেরও আবার বিধান আছে, দেখা যাচ্ছে এখানে অর্থদণ্ডের একটা বিধান আছে, এবং সর্বোচ্চ অর্থদণ্ডটা যদি উনি না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত ওনাকে বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে। আমি একটু রেদন ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, এখানে বলা হয়েছে সর্বোচ্চ 2 বছর সাজা দেওয়া যাবে, যেখানে আইন পারমিট করেছে আরও বেশি দেওয়া যেতে পারে, কিন্তু এখানে মোবাইল কোর্ট আইনের ধারা 8-এ স্পষ্ট করে বলে দিচ্ছে যে সর্বোচ্চ 2 বছর দেওয়া যাবে, এবং অর্থদণ্ড হচ্ছে ওই আইনে যতটুকু অর্থদণ্ড বলেছে সেটা দেওয়া যাবে। এই যে মোবাইল কোর্ট পরিচালনা করলে সর্বোচ্চ 2 বছর দেওয়া যাবে, আরও বেশি দেওয়া উচিত কিনা অথবা আরও কম হওয়া উচিত, এবং সঠিকভাবে যদি হয় সব কিছু, তাহলে এই 2 বছর সাজা দেওয়াটা কি যৌক্তিক কিনা, নাকি আরও বেশি অথবা কম হওয়া উচিত? আসলে এটি যেহেতু এখন উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে, তারাই আমাদের মাননীয় বিচারকরাই দেখবেন যে আসলে এর বৈধতা কতটুকু আছে। তারপরেও আমরা যেহেতু এই আইনটি বর্তমানে যে অবস্থায় আছে সেটাকে বিশ্লেষণ করছি, সেই ক্ষেত্রে আপনি যেই আইনগুলো পড়লেন এবং যেখানে বললেন, এখানেও দেখেন সমস্যাটা। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু বলছি, এই যে এই তফসিলে বর্ণিত এই আইনগুলি, মানে এই আইনের সাথে আরও নতুন আইন সংযোজিত হবে কিনা, না কোনো আইন এখান থেকে বাদ যাবে কিনা, মানে যেই অপরাধগুলোকে এই ভ্রাম্যমাণ আদালত আইন দ্বারা অ্যাড্রেস করা যাবে, সেইটার ক্ষমতাও দেওয়া হচ্ছে সরকারকে। অর্থাৎ সরকার চাইলে এই লিস্টটাকে ওনারা
ছোট বড় করতে পারবেন, অথচ এই দায়িত্বটা দেওয়া উচিত ছিল পার্লামেন্টকে। দ্বিতীয় প্রসঙ্গ যেটা শাস্তির ক্ষেত্রে আপনি বলেছেন, যে যেখানে মনে হবে যে এই যৌক্তিক সাজাটি 2 বছর নয় আরো বেশি হওয়া উচিত, তাহলে উনি সেটা থানায় রেফার করে দিবেন এবং থানা উইল টেক হিজ অ্যাকশন, এবং সেই মর্মে এফআইআর হবে। এফআইআর অনুযায়ী তখন ওই পেনাল কোড হোক, অন্য আইন হোক, যেখানেই হোক, সাজা ওই আইন অনুযায়ী মামলা শুরু হবে এবং তারপর বিচার কার্য অনুযায়ী যে রায় আসবে তা আসবে। এখন আপনাকে তার আগে আসতে হবে বিচার প্রক্রিয়াটা কি। যেমন ধরেন একজন লোক যখন ওই যে ভেজাল মিশাচ্ছেন একটা খাবারে, তখন আপনাকে মনে হবে কি তার মৃত্যুদণ্ডই দেওয়া উচিত, তখন 2 বছরের সাজা। কারণ এই খাবার বা এই ওষুধ বা এই কসমেটিক্স অনেকে ব্যবহার করে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা তো আপনি এই সাজা দিয়ে তো আর এটা পূরণ করা যাবে না। তখন দেখা যাবে যে 2 বছরটা অনেক কম মনে হচ্ছে। একটা ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তাকে দেখা যাচ্ছে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, বা তার সাথে তাকে মানে লঘু পাপে গুরুদণ্ডের মতো অবস্থা হয়ে যায়, যে আমার রেস্টুরেন্টের পুঁজি কত আর আমি এখানে কত টাকাই বা আমি এখানে কি অপরাধ করলাম, আমার সাজাটাই বা কতটুকু, এরকম কিছু বিষয় তো চলেই আসে। এখন এইখানেই প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনি বিচারটা কিভাবে করছেন। কারণ আমরা তো জানি যে সুযোগ দিতে হবে, যিনি বিচার, যার বিরুদ্ধে অভিযোগ তাকে সুযোগ দিতে হবে। তো তিনি তো কোনো আইনজীবী নেওয়ারই সুযোগ পান না সেখানে। একটা মোবাইল কোর্ট যখন যায় তখন তো তাকে রাইট টু লয়ার্স তো দেওয়া হয় না। নিয়মটা হচ্ছে গিয়ে যে ম্যাজিস্ট্রেট তাকে পড়ে শোনার যে তোমার বিরুদ্ধে এই ধারা অভিযোগ আনয়ন করা হলো, তোমার বক্তব্য কি। এটার পরিস্থিতি যে সম্মুখীন হয় একমাত্র তিনিই বলতে পারবেন। তো তাকে তো আইনজীবীর কোনো সুযোগও তিনি পাচ্ছেন না, ইনস্ট্যান্ট তাকে তার রিপ্লাইটা দিতে হচ্ছে তার বুদ্ধি, মেধা, যোগ্যতা খাটিয়ে। তাহলে এটা একটা সমস্যা। তার মানে অ্যাক্সেস টু জাস্টিসটা কি আসলে প্রপারলি হচ্ছে না। আচ্ছা, তারপরে আপনি দেখবেন আরেকটা জিনিস, যে যখনই এরকম, এবং ওখানে বলা আছে যদি তিনি অস্বীকার করেন তাহলে তার ব্যাখ্যা ওনাকে দিতে হবে। তো উনি ইনস্ট্যান্ট ওই ব্যাখ্যাটা বা কিভাবে দিবেন, বা উনি অপরাধটা সম্পর্কে তো তার স্বীকার না করলে তখন তাকে সাজা দেওয়া যাবে না, তাকে ব্যাখ্যা দিবে তাকে আবার না। যদি সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হন ম্যাজিস্ট্রেট, তাহলে তাকে অব্যাহতি দিতে পারেন। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এই আইনটার দ্রুততার সাথে প্রয়োগ করতে হবে আমাদের কিছু ক্ষেত্রে। যেমন ধরুন সড়ক ব্যবস্থাপনা এখন অনেক অনিয়ম হয়, আমরা যত্র হর্ন বাজাই, আমরা লেন চেঞ্জ করি, ওভারটেকিং করি, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মানুষ স্পিড লিমিট মানে না। সেক্ষেত্রে মোবাইল কোড এখন আপনিও দেখবেন যে গাড়ি চালানোর সময় ওই যে স্পিড ক্যামেরা নিয়ে বসা থাকে, ওখানে ম্যাজিস্ট্রেট থাকেন, তিনি জরিমানা করেন। এখন এগুলো না করলেও বিপদ, কারণ ওই যে বললাম প্রথমেই যে আমাদের যে আইন মানার যে কালচারটা, এটা তো আমাদের স্কুল, কলেজ, বাসায়, আমার সমাজে এই শিক্ষাটা তো যার কারণে মানুষ সচেতনও হচ্ছেন না, এবং মানুষের যেটা নিজে থেকেই আইন মানা উচিত ছিল, যে আইন মানলে তো এটা তার মানে সমাজের লাভ, তা না, তার নিজেরও লাভ। এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি রেজাউল করিম ভাইয়ের কাছে আবার আসছি। এই যে কিছুক্ষণ আগে রেদন ভাই যেটা বললো আর কি, যে মোবাইল কোর্টে আমরা প্রায় হরহামেশা দেখা গেল হচ্ছে বিভিন্ন দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং সেন্টার, নাম করা দোকানে, শপিং সেন্টার, রেস্টুরেন্টে কিন্তু যাচ্ছে, হানা দিচ্ছে, এবং তারা কিন্তু সেরকম তাদের এগেনস্টে মামলা করার উপাদানও কিন্তু পাচ্ছে না তা না, এবং যথাযথভাবে পাচ্ছে, এবং তাদেরকে ফাইন করা হচ্ছে। তাদের একটা স্টিগমাও লেগে থাকছে, এই দোকানে আসছে বা এই প্রতিষ্ঠানে এরকম বা এই খাবার দোকানটা এরকম। তো আপনার কি মনে হয় যে মোবাইল কোর্ট যে এই অভিযানগুলো চালায়, ঠিক আছে, এই অভিযানগুলো কি চালানোর যৌক্তিকতা, বা এই অভিযানগুলো আরও চালানো উচিত কিনা ঘন ঘন? অভিযানগুলো যে চালায় এটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি ম্যাজিস্ট্রেট, ওনার অনেস্টি কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমরা আগে দেখেছি বেশ কয়েকজন, আমি নাম বলছি না, কিছু ভালো বন্দরে, চিটাগং বন্দরে দেখলাম, এবং আমাদের এখানে ঢাকাতেও দেখলাম অনেকগুলো অভিযান, এবং মানুষ বাহাবা দিচ্ছে, বাংলাদেশের মিডিয়াদের ফলো করে প্রচার করছে। তো এটা আসলে ওনার অনেস্টি। আবার এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাধারণত ওনারা যেহেতু আমলা এবং ওনারা সরকারের নিয়ন্ত্রণে থাকে, এখন লোকাল একজন এমপি দেখা গেল, একজন ইউনো সবসময় ওনাকে মেনে চলে বা ওনার কথা শুনে, সাধারণত এসিল্যান্ড ওনার কথার বাইরে যেতে পারে না। তো উনি মনে করলো যে ওনার একটা বিরোধী দল বা ওনার বিরোধী একজন প্রতিপক্ষের একটা হয়রানি করবে, ওনার একটা রেস্টুরেন্ট আছে বা দোকান আছে ওইখানে, বা ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি করবে। তো উনি চাইলে আবার ওনাকে দিয়ে দেখা যাচ্ছে যে হয়রানি, এরকম কিন্তু অনেক ব্যবস্থা আছে যে এভাবে হয়। এটা যদি জুডিশিয়ারিতে, যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট যে জুডিশিয়ারি বা আমাদের যে যেগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আমাদের, যদি আজকে সেপারেশন অফ জুডিশিয়ারির কথা যেটা বলা হচ্ছে, যদি ওনাদের মাধ্যমে
মাধ্যমে যদি এটা যদি এভাবে যদি পরিচালিত হয় তাহলে একটা জবাবদিহি থাকে এবং এটা প্রসিডিউরটা আমার মনে হয় যেভাবে আছে এটাকে যদি আরও একটু যেভাবে সাক্ষী বা যেভাবে এটা নেওয়ার মতো আরও একটু সুন্দরভাবে যদি করা হয় তাহলে কিন্তু এটার যে ভালো দিক আছে তার মধ্যে খারাপ দিকগুলো আমার মনে হয় এটা কিভাবে আমরা নিরসন করতে পারি এই ব্যাপারে মনে হয় আমার মনে হয় এই আইনটা আরও একটু রিভিউ করা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু আবার রেদন ভাইয়ের কাছে আবার চলে আসছি। যে ক্ষুব্ধ হবে, ধরেন তাকে সাজা দেয়া হলো বা তাকে ফাইন করা হলো, তার কিন্তু আবার আপিল করার প্রভিশনও আছে, ধারা 13-তে বলে দিয়েছে মোবাইল কোর্ট আইনে, এবং সে আপিল করবে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনেক সময় শুনে না, তখন এডিএম কোর্টে পাঠায় দেয় এবং তার অর্ডারের এগেনেস্টে বা রায়ের এগেনেস্টে আবার দায়রা জজে যাওয়ার একটা স্কোপ থাকলো। তো তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি আবার নির্বাহী বিভাগ থেকে কিন্তু জুডিশিয়ারিতে চলে আসলো, তাই না, বিচার বিভাগে চলে আসলো। যে এই প্রক্রিয়াটা, মানে এই আপিলের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সাথে আপনি একমত কিনা? আসলে তো এটা বিচার বিভাগেই আসা উচিত ছিল শুরু থেকেই। আর দেখা যায় এই আপিলগুলো করতে করতে দেখা যায় যে আমাদের যে সময় ক্ষেপণটা হয় ততক্ষণে দেখা যায় তার সাজা খাটা হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে তার ওই যে ওই 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 সময়টাই পার হয়ে যাচ্ছে এই আপিলটা নিষ্পত্তি হতে হতে। আর আমি যখন সাজাটা কেটেই ফেলতেছি, আমি টাকাটা যখন দিয়েই দিচ্ছি, আমি তো আর আপিল অনেকে এই জন্য আর করছেনই না, যার কারণে এই আপিলটা থাকার পরেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই ওইভাবে মানুষজন আপিল আর করে না। তারা চায় যে তার দোকানটা তাড়াতাড়ি খুলতে হবে, তার বিল্ডিংয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে হবে, তার বিদ্যুতের সংযোগটা তাড়াতাড়ি কানেক্ট করতে হবে। তো এই কারণে এইটা আমরা দেখতে পারি একজন বিচার প্রার্থীকে তার অর্থ সময় নষ্ট করা লাগছে অনেক বেশি অন্যান্য অপরাধের ক্ষেত্রে, যা আমরা আরও কম দেখতে পাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ওই প্রয়োগের ক্ষেত্রেও আমাদের এই জন্য খুব সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে এমনভাবে এই আইনটি, যাতে করে কোনোভাবেই একজন নিরাপরাধ লোক যাতে সাজাপ্রাপ্ত না হন, আবার একজন অপরাধী যেন বিনা সাজায় ছাড়া পেয়ে না যায়, যাতে সেখানে ইনসাফ কায়েম হয়। জি, আপনি অনেক অনেক ধন্যবাদ। আমি রেজাউল করিম ভাইয়ের কাছে আবার আসছি। বাংলাদেশ এই যে জনবসতি জনবহুল একটা দেশ, এবং এত দোকানপাট, এত ধরনের আইন, এবং এই আইন থেকে মানুষজন এত বিচ্যুত হয়ে আসছে। তো বাংলাদেশের মোবাইল কোর্ট নিয়ে অনেক ধরনের বিতর্ক থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই মোবাইল কোর্টটা থাকা মানে উচিত কিনা, জরুরি কিনা? তো আমার মনে হয় এই মোবাইল কোর্ট তো আছেই, আমার মনে হয় এটা অবশ্যই থাকা উচিত। তবে এটার যে খারাপ দিকগুলা, ওই খারাপ দিকগুলা যে এটা আমি যেটা আগে বললাম যে এগুলো আমরা একটু রিভিউ করে এটা যদি আইনটা যদি অ্যামেন্ডমেন্ট করে আমরা যাতে এটা সঠিক প্রয়োগ হয়, এবং সবচেয়ে বড় কথা যেটা ওই আইনটা প্রয়োগ করার সময় যে কে প্রয়োগ করতেছে আইনটা, ওই লোকের যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, ওনার ইনসাফ যাতে উনি ঠিকমতো কায়েম করে, ওই ম্যাজিস্ট্রেটের যাতে ওইভাবে যাতে মোবাইল কোর্ট যারা পরিচালনা করবে আমাদের এটা দেখতে হবে যে উনি সঠিকভাবে প্রয়োগ করছে কিনা, বা ওই রকম আমরা সঠিক লোককে এখানে আমাদের নির্বাচন করতে হবে। তো আবার রেদন ভাইয়ের কাছে আসছি। এই যে মোবাইল কোর্ট নিয়ে যে কথাবার্তা বা নেগেটিভিটি, যে সকল কথাবার্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের হাতে পাওয়ার চলে গেছে, কেমন হয় যদি এই মোবাইল কোর্ট আইন পরিবর্তন করে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে দিয়ে না করে যদি এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করে, সেক্ষেত্রে কি তারপরও কি তর্ক বিতর্ক থেকে যাবে কিনা? পৃথিবীর সব দেশেই মোটামুটি এরকম মোবাইল কোর্ট আছে, সেই ক্ষেত্রে এই আইনটি অবশ্যই দরকার, কারণ প্রয়োজন মানুষকে সঠিক পথে রাখার জন্য আইন করতে হয়, কিন্তু সেই আইনটা এমনভাবেই করতে হবে যাতে, যেটা আমি শুরুতেই বলেছি, যে সংবিধানের সাথে মানুষের মৌলিক অধিকারের সাথে যাতে কোনোভাবেই সাংঘর্ষিক না হয়। এবং সেক্ষেত্রে আপনি যেটি বলেছেন সঠিকভাবেই, যে যদি সেটা বিচার বিভাগকে সম্পৃক্ত করা হয় এবং তাদের মাধ্যমেই প্রয়োগ করা হয়, এবং যাতে বিচার যিনি অভিযুক্ত তিনি যাতে তার তিনি যাতে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তার মতামতটি প্রকাশ করতে পারেন, আইনজীবীর সহায়তা নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই আইনটি তখন আরও সময়োপযোগীভাবে প্রয়োগ করাটা সুন্দর হবে এবং মানুষের জন্য, সমাজের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি সেম প্রশ্নটি আপনার কাছেও করতে চাচ্ছি আর কি, যে মোবাইল কোর্ট যদি পরিমার্জন করে এটা যদি এক্সিকিউটিভদের ম্যাজিস্ট্রেটদের হাতে না দিয়ে এটা যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে দেওয়া হয়,
সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে যে আজকে আমরা বলতেছি যে বিকেন্দ্রীকরণ, যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশন যেটা বলি, যে আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা এক সময় আমাদের যে ম্যাজিস্ট্রেটরা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আমাদের যে প্রতিটা উপজেলাতে আমাদের যে কোর্টগুলা, উপজেলা কোর্টগুলো ছিল, এখন এই কথা উঠছে যে কোর্টগুলো যদি সারা বাংলাদেশে যদি দেওয়া হয়, তাহলে যেখানে একটা ইউএনও বা সিল্যান্ড যেখানে একটা উপজেলাতে কাজ করতেছে, সেখানে যদি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে ওই কাজটা কিন্তু উনি করতে পারেন। এটা তাহলে আমাদের আর এক্সিকিউটিভ লাগে না। এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে কি, আসলে কি 18 কোটি মানুষের দেশে আমাদের এই বিচার বিভাগে, আমাদের হাইকোর্ট বলেন, নিম্ন কোর্ট বলি, আপিল বিভাগ বলেন, আর আমাদের নিম্ন কোর্ট বলেন, সবখানে দেখা যাচ্ছে বিচারকের অভাব। মানে বিচারকটা যত এই সংখ্যানুপাতে মানুষের 18 কোটি মানুষের সাথে বিচারকের সংখ্যা খুবই কম। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করলাম মোবাইল কোর্ট আইন 2009 নিয়ে। আমরা মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ভালো দিক দেখলাম এবং সেই সাথে দেখলাম মোবাইল কোর্ট নিয়ে যে সকল প্রশ্ন এখন উঠে এসেছে সেগুলো নিয়েও আমরা কিন্তু আলোকপাত করলাম। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, এটি আমাদের চাওয়া। আমরা আশা করছি মোবাইল কোর্ট আরও সুন্দরভাবে পরিচালিত হবে এবং প্রশ্নবিদ্ধহীনভাবে পরিচালিত হবে। আজকে আলোচনা এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো আলোচনায় আমরা আবার ফিরে আসব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।